জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল। সে খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। একটু জানাবেন যে সেখানে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রদল কি বলছে, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। হত্যাকাণ্ডের 120 ঘন্টা এই মুহূর্তে আমি আছি ঠিক শাহবাগ মোড়ে। এখানে কিন্তু হচ্ছে তাদের ছাত্র দলের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল 3টায়, আর সেখানে কিন্তু যে জাতীয় জাদুঘর সেখানে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এই পুরো প্রতিবাদ সমাবেশ এসে পৌঁছায় এই চৌরাস্তা মোড়ে। শাহবাগের যে চৌরাস্তাটি আছে পুরো চৌরাস্তাটি এখন বন্ধ করে এখানে চলছে সমাবেশ। এখানে বলা হচ্ছে যে সাম্য হত্যার যে প্রতিবাদ, সাম্য হত্যার যে বিচারের দাবি, সেটি কিন্তু হচ্ছে তাদের স্লোগানে উঠে এসেছে এবং তাদের বক্তব্যে কিন্তু উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বিচারটি না হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হচ্ছে, ততক্ষণ এই ধরনের কর্মসূচি তাদের চলবে। আজকে সন্ধ্যার মধ্যেই এই কর্মসূচি শেষ হয়ে যাবে এমনটা বললেও তাদের এই পুরো কর্মসূচিটি শেষ করে তারা বলেছেন যে আগামী কাল এবং এর পরবর্তীতে দেশের নানা জায়গায় নানা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে এ ধরনের কর্মসূচি চলবে। তার পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মেধাবী শিক্ষার্থী হত্যা, এই হত্যার প্রতিবাদ এবং তার পাশাপাশি পুরো ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু নিরাপদ করার জন্য তারা সব সময় কাজ করছে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আলো এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেখেছি। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে আলোর ব্যবস্থা করা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু হচ্ছে আমরা কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে দেখলেও এই মুহূর্তে কিন্তু ছাত্র দল বলছেন যে এখানে যারা ছাত্ররা আছে প্রত্যেকেরই দাবি একটাই, সেটি হচ্ছে সাম্য হত্যার বিচার। এবং যেই শাহবাগ থানা, সেই শাহবাগ থানায় যেদিন মঙ্গলবার রাতে যেই সাম্য হত্যার ঘটনা ঘটে, তখনই কিন্তু জনগণ এই দুজনকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করে, কিন্তু শাহবাগ থানার গাফিলতির কারণে সেই দুজনকে আবার পরবর্তীতে গ্রেফতার করতে হয়। এই যে একটি ঘটনা ঘটলো, যেটি কিনা কোনোভাবেই পুলিশের দ্বারা কাম্য নয়, সেটির কিন্তু প্রতিবাদ ছাত্র দলের পক্ষ থেকে জানিয়েছেন। এবং ছাত্র দলের সাথে কিন্তু একাত্মতা পোষণ করে সাম্যের যেই বড় ভাই, তিনিও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তিনি জানিয়েছেন এই যে হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। একজন শিক্ষার্থী যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার ক্যাম্পাসের ঠিক পাশেই এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের হত্যা কোনোভাবেই কাম্য নয়। আগামীতে যেন এ ধরনের কোনো হত্যাকাণ্ড না ঘটে, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই সমাবেশ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগে এই মুহূর্তে ব্লক করেছে ছাত্রদল। সে নিয়েই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি একথা বলেন। কোনো মহল থেকে হত্যার সুষ্ঠু বিচারের জন্য সহযোগিতা চেয়েও না পাওয়ার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত বিচার করার আহ্বান জানান সাম্যের বড় ভাই। রাজনৈতিক ফায়দা হাসিলে যেন কালক্ষেপণ না করা হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান সাম্যের স্বজনরা। গত মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় একটা সদস্য আছেন। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুর হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানো পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমর্থকরা। কাল সকাল 11টায় নগর ভবনের সামনে আবারও বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। পঞ্চম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করে তার সমর্থক ও অনুসারীরা। সকাল 9টায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ডিএসসিসির প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনে প্রবেশের সব ফটকে। এছাড়া নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিসেও তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। এদিকে টানা আন্দোলনে নগর ভবনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে আঞ্চলিক সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। বনগ্রাম থেকে আসছিলাম, এটা জন্ম নিবন্ধনের কাজের জন্য আসছি, ঘুরায় আজকে আসেন কালকে আসেন। এখন কয় যে এখন হইবে না, পরে এখন এই গ্যাঞ্জাম চলতে আছে, ওই গেট করতে আলাদা দেওয়া। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার। আমরা এই কারণে পদত্যাগ দাবি করি, যে লোক আদালতের রায়কে উপেক্ষা করে উনি তো এমনিতেই অযোগ্য হয়ে গেল। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। আমরা প্রকৌশলী ইশরাককে মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। জাতীয় নির্বাচন ইস্যুতে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন। দুপুরে বনানীতে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না? কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না? কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে as if তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলোর কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? সময়মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে তা কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, কাউকে সুবিধা দেওয়ার জন্য সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। বিগত 9 মাসের পরীক্ষায় অন্তর্বর্তী সরকার উত্তীর্ণ হতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, অভ্যুত্থানের অর্জন ম্লান করে দিচ্ছে এই সরকার। জনগণের রোষানলে পড়ার আগেই নির্বাচন আয়োজনের দাবি জানান জয়নুল আবেদিন ফারুক। আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। কবে দেবে নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, যে সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। আশাবাদ জানান, অমীমাংসিত বিষয়গুলো দ্রুতই সমাধান হবে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফায় বৈঠক বসে 11 সদস্যের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে, তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন নায়েবে আমির। আর কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক, আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে।
আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। মেগা প্রকল্প বাদ রেখে 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম রেখে আগামী অর্থ বছরের জন্য এডিবি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এডিবির মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা। নতুন অর্থ বছরের 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের প্রায় 70%। সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন বরাদ্দ সংসদ বিষয়ক সচিবালয়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এত বছরের বঞ্চনা বাজেট থেকে 1 বছর শেষ করা যাবে না। আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, তার মানে হলো যে অন্যভাবে বলতে গেলে হলো যে এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, বাজেটের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং ঘাটতি কমিয়ে আনা, এগুলি পুরো বাজেটের লক্ষ্য। আগামীকালও কলম বিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা তাদের। রোববার 4র্থ দিনের কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান আন্দোলনকারীরা। এদিন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত টানা কলম বিরতি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে তাদের এই কর্মসূচি। পরে এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধরা জানায়, আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টা তাদের সাথে বসার কথা থাকলেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না থাকায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। সে সাথে বৈঠকে শুধু অর্থ উপদেষ্টা নয়, অন্যান্য উপদেষ্টাদেরও থাকার দাবি তুলেছেন তারা। কর্মবিরতির জন্য কাজের যে ক্ষতি হচ্ছে, দাবি বাস্তবায়ন না হলে অতিরিক্ত সময়ে কাজ করে তা পুষিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল 9টা থেকে 3টা পর্যন্ত চলবে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তের প্রতিবাদে সারা দেশে 4র্থ দিনের মতো কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব কর্মকর্তাদের সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মবিরতির প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমে। চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি সহ সব ধরনের কাস্টমস কার্যক্রমে। রাজস্ব কর্মকর্তারা উপস্থিত না থাকায় বিপাকে পড়েছেন C&F এজেন্টরা। পণ্য চালানের শুল্কায়ন না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। বন্দরে বেড়েছে কন্টেইনার জট। একই দাবিতে 4র্থ দিনের মতো কলম বিরতি পালন করেছে ময়মনসিংহের কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তারা কাজ বন্ধ রাখায় আয়কর রিটার্ন দাখিল করা সহ জরুরি সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।
সে কর্মবিরতির পরিপ্রেক্ষিতে হচ্ছে কি আমাদের সিএনডিএফ যারা আমরা কাজ করি সেখানে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং সরকারের রাজস্ব যারা আমরা আহরণ জন্য আমরা দ্রোহ বেড়াই, আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। যেখানে আমাদের আগে সময় লাগতো 2 ঘন্টা, সেখানে লাগতেছে এখন 6 ঘন্টা, তারপরে 5টার পরে তারা থাকে না। রেজিস্ট্রেশন নাম্বার ফেলেছি গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বুঝতেছি, আজও পর্যন্ত বুঝতেছি অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলায় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে বন্ধ রয়েছে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি। এমন অবস্থায় বেনাপোল, ভোমরা, আখাউড়া, বাংলাবান্ধা, সোনা মসজিদ সহ বেশিরভাগ স্থলবন্দরে আটকে আছে নানা পণ্যবাহী ট্রাক। হঠাৎ নিষেধাজ্ঞার কারণে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে বন্দরে পৌঁছে পড়েছেন বিপাকে। এর আগে শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এর ফলে কেবল মহারাষ্ট্রের নবসেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম দিয়ে ফল ও ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র সহ প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে স্থলবন্দর দিয়ে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে সরকার। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা জানান। আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের কপি এসছে আর যেটা আপনাদের কাছেও এসছে। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো। ভারত স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করায় তৈরি পোশাক খাত খুব বেশি ক্ষতির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এখন টিভিকে তিনি আরও জানান, ঈদের লম্বা ছুটিতে শিল্প কারখানার জন্য সঠিক নির্দেশনা থাকা উচিত ছিল। স্থলপথ দিয়ে তাদের দেশে আমাদের রপ্তানি বন্ধ করাতে পোশাক শিল্প খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমাদের ইন্ডিয়াতে টোটাল রপ্তানির হয়তো ম্যাক্সিমাম 30% কি 35% আমাদের স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি হয়। আমরা শ্রম মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে বলেছি যে আপনারা এটাকে একটু ক্লিয়ার করে দেন যে এই সরকার ঘোষিত 10 দিনের ছুটি শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। শিল্প কলকারখানার ছুটি নির্ধারিত হবে শ্রম আইনের নির্দেশনা মোতাবেক। এই কথাটা বলতে শ্রম মন্ত্রণালয়ের কি অসুবিধা হলো এটা আমাদের কাছে বোধগম্য নয়। 2 দশক পর সচল হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বারজু মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। দুপুরে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2011 সালের 13 ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো।
এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সাথে তার আয়কর নথির সাথে বাস্তবে তার সম্পদের হিসাবও মিলিয়ে দেখবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট সহ একাধিক অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। ইতোমধ্যেই পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। সিটি গ্রুপের আইনজীবী আহসানুল করিমকে নিয়ে অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিজস্ব প্রতিবেদককে তলব করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সময় টিভির মালিকানা ইস্যুতে একটি রিটের শুনানিতে বিচারপতির একটি মন্তব্য নিয়ে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। সিটি গ্রুপের আইনজীবী কোনো জালিয়াতির আশ্রয় নেননি। আদালতে উপস্থাপিত নথিপত্রও সঠিক ছিল। সময় টিভির মালিকানা নিয়ে আহমেদ জুবাইরের করা রিটের উপর বিস্তারিত শুনানির পর চূড়ান্ত আদেশ দেবেন হাইকোর্ট। তবে সিটি গ্রুপের আইনজীবীকে নিয়ে বানোয়াট ও মানহানিকর সংবাদে হাইকোর্টের নজর আনলে এই আদেশ দেওয়া হয়। বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পাতায় সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ সম্পর্কিত যে খবর ছাপা হয়েছিল, সেদিনই কোর্ট আদেশ দিয়েছিলেন যে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য। তথ্য না জেনে যে এই সংবাদ পরিবেশন করেছে তার জন্য সম্পাদক এবং নিজস্ব প্রতিনিধি যার নামের বরাতে এই সংবাদ ছাপা হয়েছিল তাদেরকে আগামী বুধবার কোর্টে হাজির হতে টু এক্সপ্লেইন দেয়ার কন্ডাক্ট, কেন এটা তারা করলো। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে পৃথকভাবে 2 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বেলা 11:30টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। জানা যায়, কোতোয়ালি থানার 2টি মামলার একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যা 31 অক্টোবর 2024 তারিখে দায়ের করা হয়। ওই মামলায় চিন্ময়কে ওই বছর 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে 2024-এর 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি নিয়ে সংঘর্ষ ও সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হলে হত্যা মামলার দায়ের করা হয়। এই মামলায় 5 মে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে পৃথক 6টি মামলায় গ্রেপ্তার হলে কারাগারে আছেন তিনি। নেতৃত্বের বিকাশ, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা, এই 3 মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ছাত্র সংসদ নির্বাচন। অথচ দীর্ঘদিন ধরে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন বন্ধ রয়েছে। বক্তারা বলছেন, রাজনৈতিক দলীয় প্রভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণেই ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। সিরডাপ মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপে এই মতামত দেন বক্তারা। সংলাপে নীতি সংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিসিল বলেন, ছাত্রদের নেতৃত্ব গুণ বিকাশে কার্যকর ছাত্র সংসদ অপরিহার্য। বক্তারা বলেন, শিক্ষকরা প্রশাসনিক ক্ষমতা হারানোর আশঙ্কায় ছাত্র সংসদ নির্বাচন থেকে বিরত থাকছেন। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই ছাত্র সংসদ নির্বাচনের প্রধান অন্তরায়। সুষ্ঠু নির্বাচন করতে হলে অংশীজনদের মতামত নেওয়া এবং মতামতগুলোকে নিয়ে মোটামুটি ভাবে এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে আগান। যখন আমরা এই দাবিটা রাখি, অন্য সবগুলো দাবি মেনে নেওয়া হয়, কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে এই
জায়গাটা থাকে যে আপনারা ছাত্র সংসদ নির্বাচনের যে দাবিটা তুলেছেন এটা আপনারা বাদ দিতে পারেন আপাতত। বিশ্ববিদ্যালয়ে রাজনীতিটা আবার পুরনো সেই পাওয়ার স্ট্রাগলে ফিরে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা যে একটি সহাবস্থানের পরিবেশ গত 9 মাস ধরে গণঅভ্যুত্থানের পরে দেখেছিলাম, সেটি ধরে রাখা যেত যদি গত 9 মাসের মধ্যে ডাকসুটা সম্ভব হতো বাস্তবায়ন করা। ছাত্রদের যে রাজনীতিকরণ সেটা তো অনেক বেশি কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে এসে, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা রাজনীতিকরণ, আমাদের শিক্ষকদের যে রাজনীতিকরণ, সেটা কিন্তু এখনো আমরা খুব বেশি কোয়েশ্চেনিং এর আন্ডারে আনতে পারিনি। এখন এটাই মনে হচ্ছে যে এস্টাবলিশমেন্ট আসলে চাচ্ছে না যে ঠিক এরকম একটা মুহূর্তে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি অথবা ছাত্ররা এমপাওয়ার্ড হোক। সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে বালু তোলার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। বেলা 11টার দিকে জাদুকাটা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি জানান, নদীতে বালু উত্তোলন বন্ধ হওয়ায় 3 উপজেলার লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। নদীকেন্দ্রিক কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে বালু ও পাথর শ্রমিকরা মানবেতর দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় পেশা বদলাতে বাধ্য হচ্ছেন তারা, তাই দ্রুত জাদুকাটা নদীতে বালু উত্তোলনের অনুমতি চান শ্রমিকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে তিনি কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কাছে আসি এইভাবে প্রতিটি সালাতে মুমিন বান্দা যখন দাঁড়ায়, মন খুলে তার আল্লাহর সাথে কথা বলে, যখন এই সালাতটা জামাতে অনুষ্ঠিত হয়, তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে। আমরা যে সূরা ফাতিহাটা পড়ি, এইখানেই তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলার প্রশংসা করি, তারপরে আল্লাহর কাছে চাই, আল্লাহ হেদায়েত দেও, আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছো, আল্লাহ তাদের মতো আমাদের করো না যাদেরকে তুমি অভিশপ্ত করেছো, গুমরাহ করেছো। চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাত শুরু হচ্ছে। তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয়, পরতে পরতে আল্লাহ তাআলার শান আর গুলামের গুলামি, এ দিয়ে ভরা থাকে এই সালাত। কি মজা! আমি আমার মুনিবের সাথে বাদশাল করছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বান্দা আর মাবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময়। সেই সময়টা হচ্ছে সিজদার সময়। এই সিজদাতে গিয়ে আল্লাহ তাআলাকে মন ভরে আমরা চাইব। হ্যাঁ, ফরজ নামাজের সময় সবটা পারবো না, যতটুকু পারি, কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করব মন ভরে, যদি আল্লাহ তাআলার সাথে আমাদের সেই কথাবার্তা, আমাদের আরজ, আমাদের প্রয়োজন, আমাদের মাগফিরাত চাওয়া চলতে থাকে, আমরা দিন দিন আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাব, প্রেমময় বান্দা হব, আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব, আসল প্রেমিক হিসাবে পাব। যার অন্তরে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন, তার অন্তর সব সময় একদিকে আল্লাহ তাআলার মহব্বতের আশায়, মাগফিরাতের আশায়, আরেকদিকে আল্লাহর শাস্তির ভয়ে থরথর করে কাঁপে। প্রত্যেকটা ইবাদত বান্দা এই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন, কারণ আল্লাহই তো বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। বান্দার হয়তো ডাকতে দেরি হতে পারে, সেই ডাক যদি খালিস দিলে হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলার কবুল করতে সময় লাগে না। তিনি আমাদের মহান মওলা। আমরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা শুধু আশরাফুল মখলুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি, বরঞ্চ দৌলতে ঈমান আমাদেরকে দান করেছেন। শেষ কিতাবের আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তেবা করার সুযোগ করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আল আকসায়, বাইতুল মাকদিসে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। ঢাকা মহানগর উত্তরের কাফরুল পশ্চিম থানায় সুধী সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে ছিলাম সরাসরি যুক্ত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 8 মে শেষ হওয়া কনক্লেভে নির্বাচিত হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন
পোপ চতুর্থ লিও। ভ্যাটিকানে হওয়া অভিষেক অনুষ্ঠানে ধর্মসভায় 267তম পোপকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের 1.4 বিলিয়ন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু হলেন তিনি। অভিষেক অনুষ্ঠানের ভাষণের সময় উপস্থিত সবাইকে আশীর্বাদের উদ্দেশ্যে পবিত্র পানি ছিটিয়ে দেন। এর আগে 267 পোপ হিসেবে তার হাতে বিশেষ আংটি পরিয়ে দেন একজন কার্ডিনাল। পোপ হিসেবে সূচনার দিন ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির আহ্বান এবং গাজা ও মিয়ানমারের জন্য প্রার্থনা করেন চতুর্থ লিও। অভিষেক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। গাজা উপত্যকায় নতুন করে বড় পরিসরে আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আগ্রাসনে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসিতেই 36 জনের প্রাণ গেছে। ইসরায়েলের বোমা হামলায় শুধু দিনের বেলাতে নিহত হয়েছেন 78 জন। শনিবার থেকে অপারেশন গিডিয়নস চ্যারিয়ট শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর 24 ঘন্টায় অন্তত 150 ফিলিস্তিনিদের প্রাণ গেছে। বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে অন্তত 300 ফিলিস্তিনিকে। 48 ঘন্টায় বাস্তুচ্যুত হয়ে গেছে 3 লাখ মানুষ। হামাস নির্মূলের নামে ইসরায়েল ফিলিস্তিনিদের শেষ করতে উঠে এসেছে এমন অভিযোগও। এমন অবস্থায় শনিবার আলোচনার পর নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এতে বন্দীদের মুক্ত করার প্রস্তাবও রয়েছে। গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টা পরই শুরু হয় এই যুদ্ধবিরতি আলোচনা। ফিলিস্তিনিদের দখল হওয়া এলাকায় ইসরায়েল থেকে ছোড়া হয়েছে একটি মিসাইল। সেটি ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে করে অবরুদ্ধ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। তেল আবিবেও বেজে উঠেছে সাইরেন। এই মিসাইল হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। টার্গেট করা হয়েছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে। ইয়েমেনের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত আনসারুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদিরা শুধু হামলার ভাষায় বুঝতে পারে। আরব সম্মেলনে এই বিষয়ে কোনো গুরুত্বারোপ দেয়া হচ্ছে না। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে কিছুদিন পরপরই হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসইল কাতজি বলেছেন, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরে ভয়াবহ হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরটি। গোষ্ঠীটির নেতা আবদুল্লাহ মালিক আর হুথিকে হত্যার হুমকিও দেন তিনি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। প্রলয়ঙ্করী একাধিক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্যে প্রাণ গেছে অন্তত 27 জনের। মিশিগান ও টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 4 লাখেরও বেশি বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি বসতবাড়ি। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, টর্নেডোর প্রকোপে কেন্টাকিতেই মারা গেছেন 18 জন। এছাড়া মিসৌরিতে প্রাণ গেছে 7 জনের আর ভার্জিনিয়ায় প্রাণ গেছে 2 বাসিন্দার। ক্ষতিগ্রস্ত এলাকায় ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। বিবিসি জানায়, মিসৌরি ও কেন্টাকিতে ঝড়ের তাণ্ডবে শনিবার বিকেল থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে প্রায় 1.5 লাখ স্থাপনা। ভবন ধস ও গাছ উপড়ে গেল 2 দিনে আহত হয়েছেন 40 জনের বেশি বাসিন্দা। মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেন্টাকির পর টর্নেডোর আঘাতের ঝুঁকিতে আছে ইলিয়ন। সতর্ক থাকতে বলা হয়েছে টেক্সাসের বাসিন্দাদেরও।
ভারতের হায়দ্রাবাদে একটি ভবনে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আইকনিক ভবন চারমিনারের পাশের একটি ভবনে আগুন লাগে। বহুতল ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। ভবনের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। রোববার সকাল ৬টার দিকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। এই এলাকাটিতে সারি সারি গয়নার দোকান রয়েছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বার্ষিক খরচ কমাতে জাপানে অবস্থিত 2টি কার অ্যাসেম্বলি প্লান্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। চলতি বছরে শেষ প্রান্তিকে মোট জনবলের 15% কমানোর পরিকল্পনা আছে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটির। এতদিন জাপানের বিভিন্ন শহরে মোট 5টি প্ল্যান্টে গাড়ি অ্যাসেম্বল করত নিসান, যা এখন কমিয়ে 3টির মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মেক্সিকোর একটি কারখানা বন্ধের ঘোষণা করতে পারে বলে জানাচ্ছে বিবিসি বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে বার্ষিক ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু প্লান্ট বন্ধের আভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। জাপান, মেক্সিকো ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে অবস্থিত কারখানা থেকে প্রোডাকশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিসান। এই তালিকায় আছে আর্জেন্টিনা ও ভারত। রয়টার্স আরও বলছে, সব মিলিয়ে কার প্ল্যান্টের সংখ্যা 17 থেকে কমিয়ে 10-এ নিয়ে আসবে নিসান। এতে করে বিশ্বজুড়ে চাকরি হারাবেন অন্তত 10,000 কর্মী। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। ভারতের অরুণাচলে ম্যাচ শুরু, বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আসরে মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও পরের ম্যাচেই ভুটানকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। আর নেপালকে 2-1 গোলে ধরাশয়ী করে আসরের প্রথম সেমিফাইনালিস্ট হয়ে দেশের যুবারা। তবে শিরোপার কাছাকাছি এসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। যুব সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তবে এর আগে 3বার ট্রফি উঁচিয়ে ধরে ভারতীয়রা। এবারের আসরেও দারুণ ছন্দে আছে দলটি। আসরে 3 ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে 15 বার। বিপরীতে এখন পর্যন্ত একটি গোলও হজম করতে হয়নি আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ এখনও টি-20তে বড় দল হয়ে উঠতে পারেনি, এমনটাই মনে করেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন কেন অন্যদের চেয়ে আলাদা, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন, এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল, আমরা কিন্তু সেই জায়গায় নাই। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।